বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত রাত্রে ভিডিও করি না এবং ইউটিউবে তা পোস্ট করি না, কিন্তু বর্তমান সময়ে সবচাইতে আলোচিত বিষয় টক অফ দ্য কান্ট্রি ডাকসু নির্বাচন। এই মুহূর্তে ভোট গণনা চলতেছে। সকাল থেকে একের পর এক অভিযোগ আসছে। তার চাইতে চমকপ্রদ বিষয় হলো পাকিস্তানের একজন খেলোয়াড় শিবির প্যানেলকে তাহাদের প্যানেল বলেছে। ছাত্রদল নেতারা শুরু থেকে অভিযোগ করতেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি শিবিরপন্থী, জামাতপন্থী, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এত অভিযোগের পরও সে ভিসির অধীনেই নির্বাচনটা হলো। আশ্চর্যের বিষয় হলো 80% ভোট নাকি কাস্ট হয়েছে, দেখানো হয়েছে। আমি মনে করি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যেই অবস্থা বিরাজ করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী এই মুহূর্তে নাই। দ্বিতীয়ত, নিষিদ্ধ ছাত্রলীগের যারা সমর্থক আছে তারা অনেকে পলাতক এবং অনেকে ভোট দিতে যাবেন বলে আমি মনে করি না। সেখানে এই হারটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় এবং তার পক্ষে জোরালো একটা এভিডেন্স ছাত্রদল নেতারা উপস্থাপন করেছেন। তারা একটা ব্যালট বের করে দেখিয়েছেন যে ব্যালটটা আগেই পূরণ করা হয়েছে। তার মানে প্রায় 2018 সালের নির্বাচনের মতো, যে ভোটটা রাতে হয়েছে এবং পরের দিন পাবলিশড হয়েছে। দিনের ভোট রাতে হয়ে গেছে। ডাকসু নির্বাচনে মনে হয় দিনের ভোটটা রাতে হয়ে গেছে। তার ভোটের কাস্টিংয়ের হার এবং ছাত্রদল নেতার এই ব্যালট প্রদর্শন, এই দুইটা বিষয় নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। চতুর্দিকে দুই দিকে ছাত্রদল এবং শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে। জানি না রাতে কোন ধরনের ঘটনা ঘটে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আশা করি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্থান ঘটে তাহলে দেশের জন্য সমূহ বিপদ আছে। উপরন্তু পাকিস্তানের এক খেলোয়াড় শিবিরের প্যানেলকে তাদের প্যানেল হিসেবে অলরেডি ঘোষণা দিয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের উত্থান ঘটে এবং সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিহত করতে না পারে, তারা যদি প্রভাবিত হয়, তাহলে আমার মনে হয় আগামী রাজনীতিতে এটা একটা বিশাল ইফেক্ট হবে। কিন্তু আমার সন্দেহের জায়গাটা আমি বলে রাখছি, 80% ভোট এটা কোনোভাবেই হওয়ার কথা না। এবং ছাত্রদল নেতার যে ব্যালট প্রদর্শন, এটাতে আমি নিশ্চিত এখানে কারচুপি হয়েছে এবং রিগিং হয়েছে। এটা যদি মডেল হয় আগামী জাতীয় নির্বাচনের, তাহলে ধরে নিতে পারতেছেন কী হবে আগামী জাতীয় নির্বাচন। কারণ অনেকেই বলতেছেন, বিশেষজ্ঞরা যারা বিশ্লেষণ করেন, যারা সাংবাদিকতা করেন, যারা রাজনীতির সাথে জড়িত, তারা সবাই বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা আগামী নির্বাচনের জন্য একটি মডেল টেস্ট। সেই মডেলে যদি এই হাল হয় তাহলে ধরে নিতে পারেন এই সরকারের অধীনে আগামী নির্বাচনে কীরকম হচ্ছে। আমরা অনেকেই বলছি, আমিও কয়েকবার বলছি, নির্বাচনের জন্য কোনো সুষ্ঠু পরিবেশ দেশে নাই। এবং 5 আগস্টের পরে জামাত শিবিরের বিভিন্ন পন্থী লোকজন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসেন। যদি এই প্রশাসন পরিবর্তন করা না হয়, ঢেলে সাজানো না হয়, পুলিশের সক্ষমতা পুনরুদ্ধার করা না হয়, পুলিশকে সক্ষম করা না হয়, তাহলে আগামী নির্বাচনটা কোনোভাবেই সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। অন্তত সাধারণ মানুষ মনে করে না। এই অবস্থা চলতে থাকলে মানুষ জীবনের ভয়ে ভোট দিতেও যাবে না। সেই ক্ষেত্রে সে আরেকটা 18 নির্বাচন, আরেকটা 24-এর নির্বাচনের পথে হাঁটছে দেশ, 624-এর পথে হাঁটছে দেশ। এই প্রশাসন যেখানে 5 আগস্টে আগে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, মামলা হচ্ছে, এক মামলায় 2000, 3000, 4000, 5000 আসামি, কিন্তু সেখানে পুলিশ কীভাবে ক্ষতিগ্রস্ত হইলো, কতজন পুলিশ মারা গেল, কতগুলো থানা লুট হইলো, কতগুলো থানাতে আগুন দেওয়া হলো, কতগুলো অস্ত্র লুট হলো, তার কোনো বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নাই। যদি পুলিশ তার দায়িত্ব পালন করতে গিয়ে সে মারা যায়, তাহলে সে কেন জীবনে ঝুঁকি নেবে? সে দায়িত্ব পালন করতে গিয়ে মার খায়, তার বিচার যদি সে না পায়, তাহলে সে কেন দায়িত্ব পালন করতে যাবে? কারণ পুলিশের কাজ হলো নিরাপত্তা বিধান করা। গত কয়েকদিন আগে, পরশুদিন সম্ভবত, না গতকালকেই, ডাকাত ধরতে গিয়ে র্যাব আটক হয়ে গেল।
র্যাবকে উদ্ধার করতে হলো পুলিশের গিয়ে। তার আগে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটছে শ্রীপুরে, সেটা একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং আসামি পক্ষেও 5 বার পুলিশের উপরে হামলা করলো এবং 5মবারের মতো তারা আসামিকে ছিনিয়ে নিল। পুলিশ আসামিকে নিয়ে আসতে পারলো না। র্যাবের ক্ষেত্রে একই ঘটনা, র্যাবকে ঘেরাও করে ফেললো, বন্দি করে ফেললো, আটক করে ফেললো, সেনাবাহিনীকে র্যাবকে উদ্ধার করতে হলো। যদি আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থা হয় এবং আজকে ডাকসু নির্বাচনের মডেলটা যদি এরকম হয় যেখানে সন্দেহের তীরটা বারবার সেই কারচুপির দিকে যাচ্ছে, তাহলে আগামী নির্বাচন নিয়ে আপনারা ভাবতে পারেন আগামী নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে। আমি মনে করি না এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন জাতি উপহার পাবে, কারণ এই সরকার শুরু থেকেই দেশকে একটা স্টেবল পরিস্থিতি, একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে উপস্থাপন করার চেষ্টা করে নাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই, মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই। এবং উল্টো এই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সে বলতেছে জাতীয় পার্টির অফিসে যে মব হামলা হয়েছে, যে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সেটাকে মব বলা যাবে না। ওনারা মবকে জাস্টিফাই করলেন। মুক্তিযোদ্ধাদের উপর একের পর এক হামলা হচ্ছে, মুক্তমনা যারা তাদের উপরে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। এই যে গতকালকে একজন সাবেক সচিব, উনি বিভিন্ন টকশোতে দেন, আবু আলম শহীদ খান, ওনাকে গ্রেপ্তার করা হলো। তার আগে নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার হলেন। তার আগে মঞ্জুরুল ইসলাম পান্না, উনি আটক হলেন। উনি একজন আমন্ত্রিত অতিথি, 71 মঞ্চের আমন্ত্রিত অতিথি। সেখানে লতিফ সিদ্দিককে নাজেহাল করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জনকে নাজেহাল করা হলো। তাদের কোনো বিচার হলো না। উল্টো এই সমস্ত লোকজনকে গ্রেপ্তার করে পুলিশ সন্ত্রাস দমন আইনে মামলা করে দিল। মুক্তিযুদ্ধের অন্যতম একজন নেতা কাদের সিদ্দিকী, যার একটা বাহিনী ছিল কাদেরিয়া বাহিনী, যিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখছেন, সেই কাদের সিদ্দিকীর বাসায় গভীর রাতে হামলা করা হলো, ভাঙচুর করা হলো, কয়েকটি গাড়ি ভাঙচুর করা হলো। আমার মনে হয় তাদের উদ্দেশ্য ছিল কাদের সিদ্দিকীকে হত্যা করা। কাদের সিদ্দিকী তার কাদেরিয়া বাহিনীর একটা সমাবেশ ডাকলো, সেখানে কোন ছাত্র সংগঠন আর একটা সমাবেশ ডাকলো, প্রশাসন 144 জারি করে দিল। এই যদি দেশের অবস্থা হয়, এই যদি দেশের অবস্থা মুক্তিযুদ্ধের শক্তিকে থামিয়ে দিয়ে 71-এ পরাজিত শক্তি পাকিস্তানের দোসর তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর চক্রান্ত হয়, তাহলে জাতি কোনো মানবে না। এই জাতি মানবে না। আজকে আপনারা সবাই জানেন নেপালের অবস্থা, সেখানে কি ঘটছে। এর আগে আপনারা দেখছেন শ্রীলঙ্কার অবস্থা, সেখানে কি ঘটছে। বাংলাদেশের অবস্থা তো আপনারা নিজেরা সচক্ষে দেখলেন। আমি জানি না বাংলাদেশে আবারও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, গত 5 আগস্টের মতো বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো ঘটনা, নেপালের মতো ঘটনা এই দেশের বর্তমান শাসকদের জন্য অপেক্ষা করছে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাইকে ভালো রাখুন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।